এরকম একটা স্মার্টফোন যখন আপনার হাতে আসবে, যখন ফোনটাকে ঘোরাবেন, ঘোরানোর পরে দেখবেন ক্যামেরার নিচে এরকম সুন্দর একটা ডিসপ্লে জ্বলছে এবং সেখানে অনেক কিছুই দেখা যায়, তখন আপনার মাথায় একটা জিনিসই আসবে, মাস্টার অফ ডিজাইন। হ্যাঁ, এরকম আসতে পারে। কথা বলছি ইনফিনিক্সের হট 70 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। বাংলাদেশ স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ করছে ইনফিনিক্স। বেশ কিছুদিন আগেই ইনফিনিক্স তাদের হট 70 সিরিজটা বাংলাদেশে রিলিজ করছিল, আপনারা জানেন, বাট তখন কিন্তু প্রো ভ্যারিয়েন্ট আমরা পাইনি। ফাইনালি প্রো ভ্যারিয়েন্ট বাংলাদেশে চলে আসছে একটি ভ্যারিয়েন্টে, এবং তা হচ্ছে গিয়ে 128 জিবি, 36,999 টাকা এর দাম, 37,000 টাকা। প্রাইস নিয়ে অবশ্যই কথাবার্তা হবে, সবকিছু আগে জানার পরে দাম অনুযায়ী কোন কোন জায়গায় ঠিক আছে, কোন কোন জায়গায় কমতি আছে, ওটা আপনি জেনে তারপর আপনি আপনার ডিসিশন মেক করেন, সমস্যা নেই। অ্যাট ফার্স্ট যদি আমরা ডিজাইনটা দেখতে যাই, স্মার্টফোনটার রিয়ার প্যানেলটা দেখে আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে ক্যামেরা মডিউলের এই জায়গাটা। এটা দেখতে কিছুটা সুগার কিউবের মতো লাগে বা চিনির দানার মতো লাগে, ওরকম একটা ফিল দেয় না? মনে হয় যে তিনটা লেন্স, মূলত নিচেরটা লেন্স না, এটা একটা ডিসপ্লে, ম্যাট্রিক্স ডিসপ্লে, অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব ওরা বলছে, যেখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন, অনেক কিছু করার আছে এটা দিয়ে। ফার্স্ট অফ অল এটাকে ঘড়ি হিসাবে কিন্তু কাজে লাগানো যায়। আপনার ফোনের এওডি আমরা যে ব্যবহার করি সেটা ব্যবহার করার প্রয়োজন নেই, আপনার ফোনটা উল্টালেই দেখবেন যে এখানে টাইমার উঠতেছে। আবার আপনি ওয়েদার আপডেট এখান থেকে দেখতে পারেন, চাইলে ইভেন নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারেন, যে কোনো কিছু এখানে সেট করতে পারেন বা নিজে কিছু একটা লিখতে পারেন। কারণ অনেক বড় কিছু তো লেখা যাবে না, কারণ ডটের পরিমাণ কম, জিনিসটার সাইজটা ছোট। গেমিংয়ের টাইমে এটা অন হয়, ব্যাটারি লেভেল দেখা যায়, ওয়েদার আপডেট দেখা যায়। তো ইন্টারেস্টিং একটা জিনিস, একটু ডিফারেন্ট কিছু, এরকম প্রাইস সেগমেন্টে একটু কম টাম আমরা এগুলো দেখছি, তো ওই জায়গা থেকে হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তাছাড়া রিয়ার প্যানেলটা একটু ভিগান লেদার টাইপের একটা ব্যাপার স্যাপার ওরা রাখছে, এটা অনেকের কাছে হয়তো ভালো লাগে, গ্লাসগুলোর চাইতেও পুরোটাই ম্যাট ফিনিশ হয়, যে কারণে ফিঙ্গারপ্রিন্ট, স্মাচেস এগুলো পড়ে না। বাট আমাদের কাছে এই রিভিউটা আসার পর আমরা যেটা দেখলাম, এই জিনিসটা বেশ ভালো রকমের, এই ডাস্ট অ্যান্ড আপনার হাতে যদি ময়লা টলার থাকে ওইটা খুব ভালোভাবে ক্যারি করতে চাইবে, কারণ হাতে যদি কোনোভাবে ময়লা থাকে ওইটা এই ভিগান লেদারের যে টেক্সচার এর মাঝে বসে যাচ্ছে এবং হাত থেকেও নোংরা রাখছে। ইভেন এই স্মার্টফোনটার সাথে যে কেসটা রয়েছে, এই কেসটা না মানে হয় নাই, ওই টিপিউ কেসটা আরও বেটার কোয়ালিটির দেওয়া উচিত ছিল। মানে জিনিসটা আমার কাছে খুবই লো বাজেটের মনে হয়েছে আর কি। আপনারা ভালো কেস লাগলে কিনে নিন, ইভেন ওটাও ইউজ করতে পারেন, ওইটা প্রোটেক্টিভ, বাট ওইটা কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো বলে আমার মনে হয়েছে। ফোনটা অনেক বেশি মোটা না, স্মার্টফোনটিতে একটা এক্সট্রা বাটন আপনারা পাবেন, যেটা আবার কন্ট্রাস্টি ভাইব দেবে, কারণ এটা অরেঞ্জ কালারের, ফোলাক্স ওপেন হয় মূলত এটার মাধ্যমে, এই যে শুনতেছে। আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এতে নেই, যেহেতু ফোনটা যথেষ্ট স্লিম আসলে। প্লাস্টিক বিল্ড, IP68 এর রেটিং রয়েছে, স্প্ল্যাশ প্রুফ, আবার চাইলে আপনি পানির নিচে নিয়ে একটু ফটোগ্রাফিও করতে পারেন। চলেন তাহলে আমরা একটু এবারে ভিতরের দিকে যাই, আন্ডার দ্য হুড কি আছে একটু দেখি। এই স্মার্টফোনটার মডেল নাম কি? হট 70 প্রো, রাইট? নো, হট 70 প্রো 5G যেহেতু অবশ্যই 5G চিপ থাকাটা মাস্ট। এখানে আমরা দেখতে পাই মিডিয়াটেক Dimensity 7100 রয়েছে, যা মূলত একটি 5G চিপ। UFS 2.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, এবং এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করে XOS 16 অন টপ অফ Android 16। আনঅফিশিয়াল ভাবে অনলাইন থেকে আমি যতটুকু জানতে পারছি তিনটা মেজারমেন্ট পাওয়া যাবে, যদি তাই হয় তাহলে সেটা খারাপ নয় অ্যাজ এ অফিশিয়াল ডিভাইস। এখন এই যে SoC মিডিয়াটেক Dimensity 7100, এটা অফকোর্স একটা 5G চিপ, যে কারণে আমরা 5G এনাবেলড একটা ডিভাইস পাচ্ছি, ফিউচার প্রুফ ওই জায়গা থেকে। বাট এটা কেমন ধরনের চিপ? এটাকে বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে, আবার বলতে পারেন মিডিয়াটেকের এই ডিমেনসিটি সিরিজের বেজের দিকের একটা চিপ। রেগুলার কাজবাজ এই প্রসেসর ভালোভাবেই সামলাতে পারে, তাতে সমস্যা হয় না। গেমিং এর জন্য ওইভাবে ডেডিকেটেডলি তৈরি করা না, বাট টুকটাক গেমিং করা যায়। তবে XOS এর কি অবস্থা? হ্যাঁ, এর মাঝে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে। আই থিঙ্ক যে এগুলো ক্লিয়ার করে নিলে আপনার কাছে ফোনটা আর বেশি ক্লিন লাগবে। ওদের UI নিয়ে এর আগেও আমরা অনেকবার কথা বলছি এবং আগের চাইতে অনেকটাই রিফাইন করা ট্রাই করছে। ট্রু, আরও সুযোগ আছে যেটা আমার মনে হয়, মানে আরও একটু প্রিমিয়াম ভাইব নিয়ে আসা সম্ভব, এমনকি ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকেও আর একটু বেটার কিছু দেওয়া যেতে পারে। তবে নর্মালি স্মার্টফোনটা যথেষ্ট স্মুথ, ডে টু ডে লাইফের কাজ বাজ যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। এই স্মার্টফোনটাতে আপনি 8GB র্যাম পাচ্ছেন, আপনি অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদম সুপার লেভেলের ফাস্ট না। একটা সময় আপনি এই বাজেটে অ্যারাউন্ড 35K, বা এটার দাম তো 37,000 টাকা, এই প্রাইস পয়েন্টের স্মার্টফোনে, সেটা অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, আপনি ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা পারফরমেন্সকেই পেতে দেখতেন। বাট না, এখন আপনি পাবেন কেমন জানেন? আপনি বছর দুয়েক আগে বা দেড়েক আগে আপনি 25,000 টাকার ফোনের থেকে যে পারফরমেন্সটা ডেলিভার করতে দেখতেন, এক্স্যাক্টলি সেই পারফরমেন্সটাই এখানে ডেলিভার করছে। এর চাইতে সহজে মনে হয় বোঝানো সম্ভব না। সো আপনি যেটা খেয়াল করবেন, প্রত্যেকটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করার ক্ষেত্রে ও কিছুটা টাইম নিচ্ছে, বাট ল্যাগ মেয়েরা বসে আছে, রিবুট করছে, একদম আটকে যাচ্ছে, এরকম প্রবলেম না। তাছাড়া নর্মাল ইউসেজে স্মার্টফোনটা গরম হয় না। লাইক আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে ভিডিও দেখা, টুকটাক ছবি এডিট করে এই জাতীয় কাজবাজ করে দেখছি, যেগুলো এই স্মার্টফোন ঠিকভাবেই করতে পারছে। তাছাড়া অ্যাট এ টাইম আপনি 5-6টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে একদম খুব বেশি ভারী অ্যাপ বা গেমিং হলে সেই ক্ষেত্রে হয়তো ক্র্যাশ করতে পারে আর কি, এরকম। এখন গেমিং এর প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনে দিয়ে আমরা PUBG ট্রাই করছিলাম, যেখানে দেখলাম সুপার স্মুথ এক্সট্রিমে আপনি প্লে করতে তো পারছেন এবং সেভাবে মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট দেয়। ধরুন আপনি আধা ঘন্টা 40 মিনিট গেম প্লে করবেন, দেন ওকে। বাট আপনি যদি টানা গেমিং করতে চান, PUBGর মতো
গেমকে আসলে এই স্মার্টফোন খুব দারুণভাবে রান করতে পারবে না, সেক্ষেত্রে ফোন মোটামুটি ভালো লেভেলের হিট হয়। এই যে এই পোর্শনটাতে ভালো রকমের গরম হয়, নট অনলি রিয়ার প্যানেল, আপনি সেই ইয়াটা সামনের দিকেও পাবেন, ডিসপ্লের দিকেও চলে আসে। তো আমার মনে হয় যে এই স্মার্টফোনটাতে ডেডিকেটেডলি গেমিং করার প্ল্যান থাকলে না নেওয়া উচিত, বাট সামটাইমস একটু সময় কাটাবেন দেন ওকে। ফ্রি ফায়ারটাকে আর একটু ভালোভাবে রান করতে পারছে, যেটা একটু স্মুথলি রান করে, আমরা হাইয়েস্ট রেঞ্জেও প্লে করে দেখছি এবং মোটামুটি পাবজির তুলনায় এটার স্মুথনেসটা বেটার মনে হয়েছে আমার কাছে। তাছাড়া আমাদের পোলাপানগুলো এটাতে জেনশন ইম্প্যাক্টও সাহস করে নামাইছে, ওটা দিয়েও ট্রাই করছে, চলে না তা আমি বলবো না, বাট ওই গেমটা অনেক ভারী, এই স্মার্টফোনের সাথে ওইটা অ্যাপ্রোপ্রিয়েট না। বরং আপনারা অপটিমাইজড গেমগুলো ট্রাই করুন বা 2D টাইপের গেমগুলো ট্রাই করুন, দেন সময় কাটানোর মতো একটা রেজাল্ট এর থেকে বের করতে পারবেন। এর চাইতে বেশি এক্সপেকটেশন রাখাটা একদমই উচিত হবে না আপনার জন্য। পারফরমেন্সের জায়গাটাকে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস না অনেক বেশি খারাপ না অনেক বেশি ভালো, কোনোটাই বলতে পারছেন না, মানে মেনে নিতে হচ্ছে এরকম একটা বিষয় আর কি। তবে স্মার্টফোনটার দাম, সত্যি বলতে দাম যদি কম হইতো আরও কিছুটা, লাইক 33K অ্যারাউন্ড, তাহলে আমি বলতাম খুব ভালো একটা প্রসেসরই দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত। এই অন্যদিকে স্টোরেজ টাইপটা 2.1 হওয়াতে ওইটার থেকেও কিন্তু একদম টপ লেভেলের পারফরমেন্স আশা করতে পারেন না, অ্যাটলিস্ট 3.1 এরকম কিছু যদি আমরা পেতাম, তাহলে কিন্তু ডে টু ডে লাইফের বা যে কোনো কাজ বাজে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা একটু স্পিড বেশি পেতাম। অলরাইট, চলেন আমরা ক্যামেরাতে চলে যাই। স্মার্টফোনটাতে ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এছাড়াও একটা অক্সিলারি সেন্সর রয়েছে, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। সর্বোচ্চ 2K 30 fps রেকর্ড করতে পারে এই স্মার্টফোনের মেইন ক্যামেরা। এটার যে মেইন ক্যামেরাটা, এটাকে যদি প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই আলো দেন, মানে মোটামুটি আলো বা লাইট বেশি থাকে, সেক্ষেত্রে ও কিন্তু শার্পনেস ডিটেল ভালো ধরে রাখতে পারে। লো লাইটের দিকে বেশ ভালো রকমের স্ট্রাগল করতে দেখা গেছে। আবার হেভি এক্সপোজার এরিয়াগুলোর কন্ট্রোলিংয়েও একটু ইস্যু আছে, আই মিন এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ঝামেলা আছে, যেটা আমরা ইনফিনিক্সের এর আগেও বেশ কিছু ডিভাইসেই পেয়েছি। কালার টোনটা অ্যাকুরেট না, কালারটা একটু ভাইব্রেন্ট, একটু বুস্টেড, কিছু জায়গায় স্যাচুরেটেড আপনার কাছে লাগতে পারে, কনসিস্টেন্সির একটু অভাব আছে এখানে। আর যেটা বলছিলাম, লো লাইটে অনেকটা গ্রেনের দেখা চলে আসে, সেই সাথে এটা একটু টাইমও নেয়, এবং তখন যদি আপনার হাত নড়ে টড়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো ছবি পাবেন না। তো ট্রাই করবেন একটু স্টেডি হাতে তোলার জন্য। যদিও কোনো ডেডিকেটেড ডেপথ সেন্সর বা টেলিফটো নেই, তারপর আপনারা তিনটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 24, 35 অ্যান্ড 50 mm। 24-এ যেটা হয় ওইটার ছবিগুলোতে শার্পনেস ডিটেল একটু বেটার পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে 35 অ্যান্ড 50 mm দেখতে ভালো লাগে, এই ডিসপ্লেতে অন্তত দেখতে ভালো লাগে মোবাইলের ডিসপ্লেতে। বাট আপনি যখন বড় করে দেখতে যাবেন তখন আপনার কাছে আপনি বুঝতেই পারবেন যে ছবিটা অনেক বেশি সফট, কারণ এটা জুম করে ডিজিটালি জুম করে ক্রপ করে দেন এই কাজটা করছে। এখন যেটা হয়, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল কম লাগে, সেক্ষেত্রে ভালোই লাগে। আবার এজ ডিটেকশনও মোটামুটি ম্যাক্সিমাম টাইমে ভালোই দেয়, কিছু কিছু জায়গায় মিসম্যাচ ছাড়া আর কি, যেমন চুল এরিয়া ছাড়া। কিন্তু এই স্মার্টফোনে আপনি একটা আলট্রাওয়াইড মিস করতেছেন আমার মতো, আই নো দ্যাট। ওইটা থাকলে পরে পারফেক্ট হইতো। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে একটু ছোট হয়ে গেছে, এটা একটু বিলো অ্যাভারেজ রাখবো। আমার মনে হয় এরকম বাজেটে আমরা অফিসিয়ালি খুঁজলেও আর একটু বেটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখতে পাবো। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আসলে ভালো লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দেয়, সেটা ইনডোর আউটডোর যেটাই হোক না কেন, কিন্তু একটু লো লাইটের দিকে ভালো রকমের স্ট্রাগল করে, বেশ সফট করে ফেলে। ভিডিওতে কিছুটা জিটারিং অ্যান্ড স্ট্যাবিলিটির একটু অভাব আছে, এই দুইটা জায়গায় আর একটু বেটার করতে পারলে হয়তো আর কি। টুকে নিয়ে আমার খুব একটা প্যারা ছিল না। ক্যামেরাতে এসে আমরা যেটা বুঝলাম, ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইমপ্রুভমেন্টের একটু দরকার ছিল, একটা আলট্রাওয়াইড থাকলে পারফেক্ট হইতো। তবে মেইন যে ক্যামেরাটা, এটাকে ভালো লাইট দিতে পারলে ম্যাক্সিমাম টাইমেই বেটার আউটপুট দেয়। ইভেন এইটার থেকে আমার মনে হয় আরও একটু বেটার আউটপুট বের করা সম্ভব, কারণ এই সেন্সরটা হচ্ছে সনির IMX882। সো এটার থেকে আরও একটু বেটার রেজাল্ট বের করা পসিবল। স্পিকার হিসাবে স্মার্টফোনটিতে সিঙ্গেল একটা স্পিকারই রয়েছে, বটম ফায়ারিং, লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়, সবই ঠিক আছে, কিন্তু স্টেরিওর মজাটা মিস করতেছি। 37K-তে আমি অবশ্যই একটা স্টেরিও আশা করি, সেটা থাকলে ঠিকঠাক হইতো। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, পজিশনও ওকে আছে, আমার হাত অনুযায়ী মোটামুটি ওকে আমি বলবো। অন্যদিকে যদি ডিসপ্লের কাছে চলে আসি, স্মার্টফোনটিতে 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের একটা প্যানেল রয়েছে, যেখানে আমরা দেখতে পাই মূলত এটা একটা IPS LCD প্যানেল, 950 নিটসের মতো ব্রাইটনেস আছে, এটা HBM, তো দেখা যায় ডিরেক্ট সানলাইট আউটডোর ইনডোর সব জায়গায় মোটামুটি ঠিকঠাকভাবে দেখা যায়। এখন এইটা একটা IPS LCD প্যানেল হলেও আমার মনে হয় ভিডিওটা যে এতক্ষণ আপনারা দেখছিলেন, এইটার কালার লেভেলটা দেখা বোধহয় আপনাদের কাছে মনে হয় না যে IPS, কারণ এটা বেশ কালারফুল একটা ডিসপ্লে। সেই সাথে এখানে আমরা PPI ভালো দেখছি, পিক্সেল পার ইঞ্চ 441, 441, যার ফলে এই ডিসপ্লেটা বেশ শার্প আপনার কাছে মনে হবে। অ্যাজ এ IPS ডিসপ্লে ভালো ডিসপ্লে, সোজা কথা এটাই। তবে অ্যামোলেডের মতো তার ওই লেভেলে হবে না, যেমন ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাক দিতে পারবে না খুব স্বাভাবিক অর্থেই। আদারওয়াইজ যদি একটা IPS ডিসপ্লে হিসেবে কনসিডার করেন তাহলে এটা একটা ভালো ডিসপ্লে, ওটুকু বলাই যায়। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু সন্দিহান, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করিয়েন। আর লোয়ার চিনটা একটু মোটা হয়ে গেছে, এই যুগের সাথে এটা বেমানান লাগে যখন আমি 35K প্লাস দিয়ে একটা স্মার্টফোন কিনছি। টপ সেন্টারে 5 হোল কাটার রয়েছে, ওভারঅল এটার বেজেল বা চিন এরিয়া আর একটু ন্যারো করে দিলে IPSটা নিয়ে আমি কমপ্লেন করতাম না, কারণ এক অর্থে IPS ডিসপ্লে গ্রিন লাইনের ইস্যু পড়ার পসিবিলিটি নেই, আর এটার ডিসপ্লেটা আসলে IPS হলেও ভালোই আছে, বাট চিন মোটা,
রেজলিউশন ফুল এইচডি প্লাস, ব্যাটারি আছে এই স্মার্টফোনে 6000 mAh এর অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। এই কম্বোকে আপনি খারাপ বলতে পারেন না, এই ডিভাইস 8 আওয়ার্সের মতো একটা এসওটি দিতে পারে, তো একদিন খুব ভালোভাবে চালানো যায়। SGS সার্টিফাইড, SGS 5 স্টার সার্টিফাইড, শক্তপোক্তর জন্য মোটামুটি শক্তপোক্ত আছে এই স্মার্টফোন। ইভেন ডিজাইনের কথা বলছিলাম, ডিজাইনটা আসলে খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে। বেসিক কিছু এআই ফিচার্স আছে যেগুলো আপনাদের হয়তো বা প্রয়োজন হয়, এগুলো নিয়ে আমি আর ঘাটাঘাটিতে গেলাম না। এবারে চলুন আমরা একটু ফাইন্ড আউট করি এই স্মার্টফোনটা 37,000 টাকায় কোন কোন জায়গায় আমাদেরকে কম দিয়ে ফেলছে। ফার্স্ট অফ অল আমরা একটা আলট্রাওয়াইড পাইলে ভালো হইতো। দ্বিতীয়ত এই স্মার্টফোনটাতে স্টেরিও স্পিকার অবশ্যই থাকা যুক্তিসঙ্গত ছিল। তৃতীয়ত এইটাতে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারলেই পারফেক্ট হইতো। এখন এই জিনিসগুলো নাই কেন? নাই হচ্ছে কস্ট কাটিং। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, খুব রিসেন্টলি খেয়াল করবেন আপনারা, স্মার্টফোন ব্র্যান্ডগুলো ছোট ছোট অনেক জায়গায় কস্ট কাটিং করা ট্রাই করবে, কারণ র্যাম স্টোরেজ অ্যান্ড হচ্ছে গিয়ে এসওসি, স্ন্যাপড্রাগন তাদের এসওসির দাম গত 2-1 দিন আবার বাড়িয়েছে, তো ফোনের দাম আবার বাড়বে। তো এতে করে যেটা হবে, স্মার্টফোন ব্র্যান্ডগুলো তো দাম বাড়াতে বাড়াতে দেখেন এই স্মার্টফোন হয়তো বা 25,000 টাকায় লঞ্চ করতো ইনফিনিক্স, বাট সেটা ওরা পারেনি, এই জায়গায় চলে আসছে, বা আরও নিচে হয়তো লঞ্চ করতো। যখন আরও পারবে না তখন আরও কস্ট কাটিং করা শুরু করবে। এখন তো আপনি আইপিএস ফুল এইচডি প্লাস দেখছেন, হয়তো এরপরে দেখবেন এইচডি প্লাস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে গিয়ে কস্ট কাটিং এর শিকার। আমরা এর আগে ভাবছিলাম 2027 সালের ফার্স্ট কোয়ার্টারে হয়তো বা এই ঝামেলা শেষ হতে পারে। এখন যতটুকু জানতে পারছি, চাইনিজ বেশ কিছু ব্র্যান্ডের একদম টপ লেভেলের সাথেও আমাদের টুকটাক কথা হয়েছিল। লাস্ট মাসেও আমি চায়না গিয়েছিলাম, আবারও যাবে মাসে। তো ওনারা যেটা আমাদেরকে জানাচ্ছিল যে এই সিচুয়েশন বোধহয় আমাদেরকে আরও একটু সময় পার করতে হবে। জানি না আসলে এই সমস্যার সমাধান কবে হবে। আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, এই মুহূর্তে যদি ফোন একান্ত প্রয়োজন না হয়, আপনি যেটা ব্যবহার করছেন ওটা দিয়ে চলে যায়, ভাই চালান, যতদিন পারেন চালান। ফোনের মানে এই দাম না, আসলে এই স্মার্টফোনের এই দাম হয়ই না, এটা কোনোভাবে হয়ই না। বাট যদি কিনতেই হয় তাহলে দেখুন আপনার হাতে অপশন নেই, সেক্ষেত্রে আপনার জন্য এই স্মার্টফোনই আছে। এখন এই স্মার্টফোনটার ভালো দিকগুলোর মধ্যে যদি আমরা খুঁজে খুঁজে বের করতে চাই, ডিজাইনটা সুন্দর আছে, আমার কাছে ভালোই লাগছে। এই ম্যাট্রিক্স ডিসপ্লের ব্যাপারটা নতুনত্ব, হয়তো অনেককে দিবে। পারফরমেন্সের জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খারাপ বলার সুযোগ নেই অ্যাজ অফিসিয়াল ডিভাইস। সামনের ডিসপ্লেটা অ্যাজ এ আইপিএস ভালো রেজাল্টই দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে। তারপরে মেইন যে ক্যামেরাটা, ওইটার রেজাল্ট আমরা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো দেখছি। আর থাকে কি, IP68 ইউজার টু ইউজার ভেরি করবে, অনেকের জন্য কাজে লাগতে পারে। এই বিষয়গুলো যদি আপনার কাছে মনে হয় যে আমার জন্য ঠিক আছে, আমার এইগুলো হলেই চলে, দেন ডেফিনেটলি আপনি দেখতেই পারেন। এই ফোন কোনোদিনও 128GB হওয়ার কথা না, 256GB হওয়ার কথা ছিল, রাইট? কিছু করার নেই। আপনাদের কাছে ইনফিনিক্স এই ডিভাইস কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে।